নমস্কার বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে লোকসান করে। সেটা কোনো রিস্কি ফান্ডে ইনভেস্ট করার জন্য নয়, বরং নিজের রিস্ক প্রোফাইল সঠিকভাবে না বোঝার জন্য। আমি শিশির, NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো রিস্ক প্রোফাইলিং কি, রিস্ক প্রোফাইলিং কিভাবে করতে হয়, আর আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী কোন ধরনের মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা উচিত। সবার প্রথমে আমরা জেনে নিই রিস্ক প্রোফাইলিং কি। দেখুন, রিস্ক প্রোফাইলিং হলো ইনভেস্টারের বিহেভিয়ার, ফিনান্সিয়াল কন্ডিশন আর রিস্ক টেকিং এবিলিটি মাপার একটা প্রক্রিয়া। এটা তিনটে জিনিসের ব্যালেন্স। সেই জিনিসগুলো কি কি? প্রথম যেটা, সেটা হচ্ছে রিস্ক ক্যাপাসিটি। এটা জানা খুব জরুরি। রিস্ক ক্যাপাসিটি মানে হলো যে আপনি আর্থিকভাবে কতটা ঝুঁকি নিতে পারবেন। ধরুন, যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই রিস্ক নেবার ক্ষমতা কম থাকতে পারে। যাদের বয়স কম তাদের ক্ষেত্রে রিস্ক নেবার ক্ষমতা সাধারণত বেশি থাকে। তবে এটা ঠিক যে বয়স বাড়লেই রিস্ক নেবার ক্ষমতা কমে যাবে বা কম থাকলেই বাড়বে এমন কিন্তু কোনো কথা নেই। এটা একটা ফ্যাক্টর, আরও অনেক কারণ আছে, সেটা আপনার রিস্ক ক্যাপাসিটি নির্ধারণ করবে। সুতরাং রিস্ক ক্যাপাসিটি মানে হচ্ছে যে কতটা রিস্ক আপনি আর্থিকভাবে নিতে পারবেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট, মানে মন মানসিকতায় আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন। দেখুন, অনেক ক্ষেত্রে কি হয়, হয়তো আর্থিকভাবে আপনি রিস্ক নেবার ক্ষমতা রাখেন, কিন্তু আপনার যে মন মানসিকতা হতে পারে সেক্ষেত্রে আপনি বেশি ঝুঁকি নিতে চান না। হতেই পারে যে আপনি বেশি টাকা ইনকাম করছেন কিন্তু আপনি মার্কেট ভোলাটিলিটি পছন্দ করেন না, আপনি মানসিকতায় সেফ প্রোডাক্টে ইনভেস্ট করতে পছন্দ করেন। আবার এমন হতে পারে যে একজন বয়স্ক ব্যক্তি, তার রিস্ক নেবার ক্ষমতা কম আছে কিন্তু মন মানসিকতায় তিনি রিস্ক নিতে চান। এরপর 3 নম্বর যে প্যারামিটার, সেটা হচ্ছে রিস্ক রিকোয়ারমেন্ট, মানে আপনার রিস্ক নেবার দরকার কতটুকু। অনেক ক্ষেত্রে হতেই পারে যে আপনার রিস্ক নেবারই দরকার নেই, আপনি রিস্ক না নিয়ে শুধুমাত্র একদম সেফভাবে ইনভেস্ট করলেই আপনার চলে যাবে, সেক্ষেত্রে আপনার রিস্ক নেবার প্রয়োজন নেই। আবার অনেক ক্ষেত্রে এটা হতেই পারে যে আপনার যে গোলগুলো আছে সেই গোলগুলো মিট করতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, আপনার রিস্ক নেওয়া জরুরি। সুতরাং এই রিস্ক প্রোফাইলিংটা এই তিনটে জিনিসের একটা ব্যালেন্স, রিস্ক ক্যাপাসিটি, রিস্ক অ্যাপেটাইট আর রিস্ক রিকোয়ারমেন্ট। এর পরের প্রশ্নটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রিস্ক প্রোফাইলিং কেন জরুরি। যেটা আমি শুরুতেই বলছিলাম যে রিস্ক প্রোফাইলিং করা খুবই জরুরি। কেন জরুরি? প্রথম, যদি আপনি ভুল মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে ফেলেন, সেটাকে এড়াতে গেলে আপনাকে রিস্ক প্রোফাইলিং করতে হবে। কারণ এমন হতেই পারে যে আপনার রিস্ক প্রোফাইল টেস্ট করে বোঝা গেল যে আপনি কনজারভেটিভ ইনভেস্টার, কিন্তু আপনাকে আমি একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে দিলাম, বা কারো কথা শুনে আপনি একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ফেললেন। সেক্ষেত্রে এটা হতে পারে যে যখনই সেই মিউচুয়াল ফান্ডটা ডাউন যাবে, বা মিউচুয়াল ফান্ড তো ভোলাটাইল, সুতরাং কোনো সময়তে দেখা যাবে যে মিউচুয়াল ফান্ড থেকে নেগেটিভ রিটার্ন দিচ্ছে, তখন কিন্তু আপনি টেনশনে পড়ে যেতে পারেন বা সেই মিউচুয়াল ফান্ডটা অসময়ে বিক্রি করে ফেলতে পারেন। 2 নম্বর হচ্ছে যে লস হলে প্যানিকটা কম হয়। কারণ যেহেতু আমি জেনে যাচ্ছি যে আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার, মানে আপনার রিস্ক নেবার ক্ষমতা আছে, সেক্ষেত্রে আমি কি করব, যে আপনাকে আমি সেই ধরনেরই ফান্ড সিলেক্ট করব যে ফান্ডগুলোতে বেশি রিস্ক থাকছে কিন্তু সাথে সাথে রিটার্নও বেশি পাওয়ার সম্ভাবনা আছে। সেখানে যদি আপনার ফান্ডটা ভোলাটাইলও হয়, আপনি অত কিছু মনে করবেন না, বরং উল্টোও হতে পারে যে যেহেতু এখন দেখতে পাচ্ছেন যে NAV কমে গেছে, আপনি আরও বেশি বেশি করে ইনভেস্ট করে ফেললেন। তো সেটা আমি দেখে বুঝতে পারবো যে আপনার জন্য কোনটা সুটেবল হবে। এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গোল অ্যাচিভমেন্ট। দেখুন, প্রতিটা মানুষেরই কিছু কিছু গোল থাকে। এইবার কিছু গোল আছে যেটা শর্ট টার্ম গোল, আবার কিছু গোল আছে সেটা হচ্ছে লং টার্ম গোল। শর্ট টার্ম গোলের জন্য আমি এক ধরনের প্রোডাক্ট সাজেস্ট করতে পারি, আবার লং টার্ম গোলের জন্য আপনাকে আমি অন্য ধরনের প্রোডাক্ট সাজেস্ট করব। এইবার যদি আমি আপনার রিস্ক প্রোফাইলিংটা ভালোভাবে করতে না পারি, তাহলে এমন হতেই পারে যে আপনাকে যে প্রোডাক্টটা দিলাম সেই প্রোডাক্টটা আপনার জন্য সুটেবল নয়। এইবার দেখুন, অনেক ক্ষেত্রেই কি হয় যে আমাদের আয় সীমিত, কিন্তু যে গোলগুলো আছে সেই গোলগুলোর জন্য কিন্তু অনেক অর্থের দরকার। তো সেই কারণের জন্যই আমাদের কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলোকে সিলেক্ট করতে হবে। যদি আমি সঠিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারি, তাহলে আমার যে সীমিত ইনকাম আছে সেই ইনকামের সাহায্যেই কিন্তু আমি আমার গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। তো সেই কারণের জন্যই আমাকে কিন্তু রিস্ক প্রোফাইলিংটা ভালোভাবে করতে হবে। এর পরের যে কারণ, সেটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন, যেটা কিনা সব থেকে গুরুত্বপূর্ণ।
সেটা হচ্ছে যে আমি কোন ধরনের অ্যাসেটেতে কত টাকা ইনভেস্ট করব। সেটা কিন্তু রিস্ক প্রোফাইলিংয়ের উপরেতেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টর হন, তাহলে আমি দেখব যে ধরনের অ্যাসেটগুলো কম রিস্কি বা কম ভোলাটাইল, সেইগুলোতে আপনার বেশি করে ইনভেস্ট করার কথা আপনাকে আমি পরামর্শ দেব। যদি আপনি একটু বেশি রিস্ক নিতে চান, তাহলে আপনাকে যে ধরনের অ্যাসেটগুলোর কথা বলবো সেগুলো একটু বেশি ভোলাটাইল হবে, কিন্তু সেগুলো থেকে রিটার্ন বেশি পাওয়া যাবে। সুতরাং আপনার যেমন রিস্ক প্রোফাইলিং বেরিয়ে আসবে বা রিস্ক প্রোফাইল যেরকম হবে, সেই হিসেব করে আপনার ডেট প্রোডাক্ট কতটা হবে, আপনার ইকুইটি প্রোডাক্ট কত হবে, বা অন্যান্য কমোডিটিস যে প্রোডাক্ট আছে সেখানে কতটা ইনভেস্ট করলে ভালো হবে। আমি চাইছি যে ব্যাপারটা অপটিমাইজ হোক, যে আপনার জন্য যেটা বেস্ট সেইটুকু যেন আপনি পান। এটা হচ্ছে এর উদ্দেশ্য। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোর্টফোলিওর স্টেবিলিটি বাড়ে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আমি বুঝেই যাই যে আপনার রিস্ক নেবার ক্ষমতা এরকম, আপনি মন মানসিকতায় এতটা রিস্ক নিতে পারবেন, আপনার প্রোফাইল এইভাবে বেরিয়ে এলো, তাহলে সেই হিসেব করেই তো আপনাকে প্রোডাক্টটা সাজেস্ট করা হবে। সেক্ষেত্রে কি হবে, আপনি খুব বেশি চিন্তিত হবেন না, বা বারবার এইটা ভাববেন না, আরে এইটা ইনভেস্ট করে ফেললাম, ভুল হয়ে গেল, এটা বিক্রি করে দিই, কিংবা এইটা কিনেছি, এইটা না কিনে ওটা কিনলে ভালো হতো। তো এই যে মনের মধ্যে দ্বন্দ্ব চলে, সেই কারণের জন্যই তো কি হয় যে অনেকে কি করে যে একটা প্রোডাক্টে ইনভেস্ট করার পর আবার কিছুদিন পরে অন্য একটা প্রোডাক্টে ইনভেস্ট করলো। এইবার বারবার যদি আপনি বিভিন্ন অ্যাসেটেতে শিফট করতে থাকেন, বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শিফট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার যে রিটার্ন যেটা আপনি চাইছেন সেই উপযুক্ত রিটার্ন কিন্তু আপনি পাবেন না। কাঙ্ক্ষিত রিটার্ন পেতে গেলে কি করতে হবে, যে আপনাকে প্রথমে বুঝে নিতে হবে, তারপরে লম্বা সময়ের জন্য সেই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে। কিন্তু যদি ভুল প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি সেটা বিক্রি করে বেরিয়ে যাবেন, তাহলে কিন্তু উপযুক্ত রিটার্নটা তো আসবে না, আপনার কাঙ্ক্ষিত রিটার্নটা আসবে না। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওর প্রধান যেটা অংশ, সেটা হচ্ছে যে রিস্ক প্রোফাইলিংটা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ প্রসেস। প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে যে এজের উপর বেস করে এজ চেক করা হয়, কারণ বয়স একটা রিস্ক প্রোফাইলিং করার একটা ফ্যাক্টর হিসাবে গণ্য করা হয়। সেই বয়সের ফ্যাক্টরটাতে কি বলা হচ্ছে, যে যদি আপনার বয়স 20 থেকে 35-এর মধ্যে হয়, তাহলে আপনি হাই রিস্ক নেওয়ার ক্ষমতা রাখেন। যদি আপনার বয়স 35 থেকে 45-এর মধ্যে হয়, তাহলে আপনি মডারেট রিস্ক নিতে পারেন। আর যদি আপনার বয়স 45-এর উপরে হয়, তাহলে আপনার রিস্ক নেবার ক্ষমতা কমে যাবে, সুতরাং আপনাকে একটু কনজারভেটিভ হতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা খুব ভালোভাবে জেনে রাখতে হবে, শুধুমাত্র বয়সই আপনার রিস্ক নেবার ক্ষেত্রে একমাত্র মাপকাঠি নয়। বয়স একটা ইন্ডিকেটর, তার সাথে আরও অনেকগুলো জিনিস দেখতে হবে। সুতরাং আমার বয়স কম বলেই আমি খুব বেশি রিস্ক নিতে পারবো এমনটা নয়, আবার আমার বয়স বেশি বলেই রিস্ক নিতে পারবো না এমনটাও নয়। তো সেক্ষেত্রে আর কী কী জিনিস দেখতে হবে, তার মধ্যে একটা আছে ইনকাম স্টেবিলিটি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাকে দেখতে হবে যে আপনি যে জবটা করছেন বা আপনার যে ইনকাম সোর্স, সেটা কি স্টেবল। যদি আপনি কোনো জব করেন, ধরুন সরকারি চাকরি করছেন, তাহলে কি হবে যে আপনার ইনকামটা স্টেবল। তো সেক্ষেত্রে আপনি বেশি রিস্ক নিতে পারবেন। আপনার বয়স যদি বেশিও হয়, তবু আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি থাকবে, কারণ আপনার ইনকাম কিন্তু নিয়মিত। সুতরাং সেক্ষেত্রে আপনি স্টেবল ইনকাম আর্নার, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি। এরপরে 3 নম্বর যেটা দেখতে হবে, সেটা হচ্ছে যে তার ফ্যামিলিতে কারা আছে বা ফ্যামিলির মেম্বাররা কি করে। তিনি কি সোল আর্নার, মানে আমি একজন ব্যক্তি, আমি একাই ইনকাম করি, বাকি সবাই আমার টাকার উপর ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু আমার রিস্ক নেওয়ার ক্ষমতা কমে গেল। আমার ফ্যামিলিতে 2 জন আছে, দুজনেই ইনকাম করি, তাহলে কিন্তু আমার রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি, কারণ আমার যদি টাকাটা লসও হয়ে যায় বা আমার টাকাটা যদি ভোলাটাইলও থাকে, আমার যে পার্টনার আছে তার ইনকামেতে আমার চলে যাবে। এরপরে 3 নম্বর যেটা চেক করতে হবে, সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এমার্জেন্সি ফান্ড আছে কিনা। যদি আমার এমার্জেন্সি ফান্ড থাকে, মানে আগামী 6 মাস বা 1 বছরের টাকা যদি কোনো লিকুইড জায়গাতে গচ্ছিত থাকে, চাইলেই সেখান থেকে খুব সহজে আমি টাকাটা তুলে নিতে পারবো, সেক্ষেত্রে আমি বলবো যে আমার রিস্ক নেবার ক্ষমতা বেশি, কারণ আমার আগামী 1 বছরের জন্য টাকা সঞ্চয় আছেই। সুতরাং মাঝখানে যদি মার্কেট আপ ডাউনও করে এবং আমার টাকার দরকার হয়, তাহলে আমি সেই লিকুইড টাকা থেকে টাকাটা তুলে নিতে পারবো। আমার ওই ইকুইটি যেটা কিনা ভোলাটাইল এবং এই মুহূর্তে দাম কমে গেছে, সেটা না বিক্রি করলেও হবে। কিন্তু যদি এমন হয় যে আমার কাছে এমার্জেন্সি ফান্ড নেই বা মাত্র 1 থেকে 2 মাসের জন্য আছে, তাহলে আমার ফোকাস প্রথমে হবে যে আমি কোনো ডেট প্রোডাক্টে ইনভেস্ট করে, ফিক্সড ডিপোজিটে হোক বা লিকুইড ফান্ডেতে হোক, আগামী 6 মাস থেকে 1 বছরের টাকা সেইখানেতে আগে জমা করি, তারপরে আমি অন্যান্য প্রোডাক্টেতে, ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টেতে ইনভেস্ট করতে পারবো। এরপর 4 নম্বর যে
প্যারামিটারসটা সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হরাইজন। কারণ ইনভেস্টমেন্ট হরাইজনই ঠিক করে দেবে যে আপনি রিস্কি প্রোডাক্টে ইনভেস্ট করবেন নাকি কম রিস্ক প্রোডাক্টে ইনভেস্ট করবেন। এখানে একটা কথা বলে রাখি, রিস্ক মানে কিন্তু এখানে ভোলাটাইল প্রোডাক্টের কথাই বোঝানো হচ্ছে। যেমন ধরুন যদি 1 বছরের কম সময়ের জন্য আমি ইনভেস্ট করি, তাহলে আমি বলবো যে কোনো ধরনের ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করবেন না। সেক্ষেত্রে সবথেকে ভালো অপশান হতে পারে সেটা কি, সেটা হচ্ছে ডেট প্রোডাক্ট। ডেট প্রোডাক্ট সেটা আপনার লিকুইড ফান্ড হতে পারে, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড হতে পারে, বা আপনি ধরুন ব্যাংকে বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট করতে পারেন। তো এই ধরনের প্রোডাক্টে ইনভেস্ট করা যায়। ইকুইটি ক্যাটাগরির ভেতরে একটা ক্যাটাগরির ফান্ড আছে যেটা কিনা শর্ট টার্মের জন্য সাজেস্ট করা যেতে পারে, সেটার নাম হচ্ছে আরবিট্রাজ ফান্ড। তো আরবিট্রাজ ফান্ড ছাড়া বাকি ইকুইটি ফান্ডগুলো কিন্তু বেশি ভোলাটাইল হয়। এরপর মনে করুন আপনি 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার রিস্ক নেওয়ার ক্ষমতাটা একটু হলেও বেশি হবে। সেক্ষেত্রে আপনি লো ডিউরেশন ফান্ড, শর্ট ডিউরেশন ফান্ড, মানি মার্কেট ফান্ড বা বিভিন্ন ধরনের ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো 3 বছরের জন্য হয়, যেমন ধরুন 3 বছরের এফডি বা পোস্ট অফিসের কোনো 3 বছরের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, 3 বছরের টার্ম ডিপোজিট, এই ধরনের জায়গাতে ইনভেস্ট করতে পারেন। আর যদি আমার ইনভেস্টমেন্ট টেনিওর 5 বছরের বেশি হয়, তখনই শুধুমাত্র ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টেতে আমি ইনভেস্ট করতে পারি, পিওর ইকুইটি প্রোডাক্ট। সেটা আপনার ফ্লেক্সি ক্যাপই হোক, মাল্টি ক্যাপ হোক, লার্জ অ্যান্ড মিড ক্যাপ হোক, স্মল ক্যাপ হোক, এই ধরনের প্রোডাক্টেতে ইনভেস্ট করা যায়। এরপরে যেটা আসছে 5 নম্বর, যেটা আমাকে চেক পয়েন্ট দেখতে হবে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস। যদি আমার ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস অলরেডি বেশি থাকে, আমার অলরেডি লোন আছে, আমার বাচ্চার জন্য স্কুলের ফিজ অলরেডি দিতে হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমি আমার যে টাকাটা আছে সে টাকাটা ইনভেস্ট করার সময় বেশি রিস্ক নিতে পারি না। সেক্ষেত্রে আমাকে কম রিস্কের প্রোডাক্টেতে ইনভেস্ট করতে হবে। আমার এই মুহূর্তে বেশি লায়াবিলিটিস নেই, সেক্ষেত্রে আমি একটু বেশি রিস্ক নিতে পারি। তো এই পয়েন্ট যেগুলো আছে এইগুলো কিন্তু প্রথমে দেখে নিতে হবে। এইগুলো দেখে নেবার তারপরেই কিন্তু এইগুলোর উপর বেস করে আপনার রিস্ক প্রোফাইলিং করা হবে। এইবার এই সমস্ত প্যারামিটার্সগুলোকে অ্যানালাইজ করে আমি ইনভেস্টারের যখন রিস্ক প্রোফাইলিং করব, তখন মেজর 3টে ক্যাটাগরিতে আমি ভাগ করতে পারি। প্রথম ক্যাটাগরি কনজারভেটিভ ইনভেস্টার, যারা বেশি রিস্ক নিতে চান না। তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল প্রোটেকশনটাই প্রায়োরিটি। মানে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা আমি কখনো কম দেখতে চাই না, কোনো সময়তে যেন সে টাকাটা কমে না যায়। মানে আমার রিটার্ন এক্সপেকটেশনটা বেশি থাকবে না, আমি 6 থেকে 8% রিটার্ন পেলেই খুশি, কিন্তু আমি যে টাকাটা জমা করেছি সেই টাকাটা যেন কমে না যায়। তো এই কনজারভেটিভ ইনভেস্টারদের জন্য কী ধরনের ফান্ড উপযুক্ত হবে? তারা যদি শর্ট টার্মে ইনভেস্ট করতে চান, তাহলে লিকুইড ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড, ওভারনাইট ফান্ড তাদের জন্য উপযুক্ত। 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনি মানি মার্কেট ফান্ড নিয়ে নিতে পারেন। ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে। 3 থেকে 5 বছরের জন্য শর্ট ডিউরেশন ফান্ড, লো ডিউরেশন ফান্ড, একটু বেশি টেনিওরের জন্য আপনি চাইলে গিল্ড ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো এইগুলো তাদের জন্য কিন্তু সুটেবল অপশান হতে পারে। আর যদি একটুখানি ইকুইটির ছোঁয়া দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, যেখানে একটু অল্প স্বল্প ইকুইটি আছে, একটু রিটার্নটা বেশি হবে, বা ইকুইটি সেভিং ফান্ড একটা ভালো অপশান হতে পারে। 2 নম্বর যে রিস্ক ক্যাটাগরি আসছে সেটা হচ্ছে মডারেট ইনভেস্টার। মডারেট ইনভেস্টাররা কি একটু ঝুঁকি নিতে পারেন, মানে 50-50, একটু রিস্ক নেব একটু রিস্ক নেব না, মাঝামাঝি। এরা গ্রোথও চান আবার সেফটিও চান। তাদের ক্ষেত্রে রিটার্ন এক্সপেকটেশনটা 8 থেকে 12%-এর মধ্যে। তো তাদের জন্য কীরকম ইনভেস্টমেন্ট প্রোডাক্ট থাকছে? দেখুন, শর্ট টার্মের জন্য যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলোর কথা বললাম, এই লিকুইড ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড, লো ডিউরেশন ফান্ড, মানি মার্কেট ফান্ড, এইগুলো সবার জন্যই অ্যাপ্লিকেবল। শর্ট টার্মেতে সবাইকে ওই একই প্রোডাক্টেতে ইনভেস্ট করতে হবে। পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে যে লং টার্মেতে, মানে 5 বছরের বেশি সময়ের জন্য কে কোথায় ইনভেস্ট করবেন। তো এদের ক্ষেত্রে যারা মডারেট ইনভেস্টার, এরা চাইলে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করতে পারেন, মাল্টি অ্যাসেট ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। তাছাড়া লার্জ ক্যাপ ফান্ড তাদের জন্য অপশান হতে পারে, ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতেও ইনভেস্ট করা যেতে পারে। শুধুমাত্র স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ড বা সেক্টরাল ফান্ড তাদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হতে পারে। এরপর 3 নম্বর যে ক্যাটাগরি, মানে ইনভেস্টারদের রিস্ক প্রোফাইলিংয়ে যারা সবথেকে বেশি রিস্ক নিতে পারেন, তাদেরকে বলা হবে অ্যাগ্রেসিভ ইনভেস্টার। এরা হাই রিস্কেতে কমফোর্টেবল, মানে মার্কেট আপ ডাউন করলেও কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা তফাৎ হয় না, বা তারা খুব একটা চিন্তিত নন। তারা লং টার্মেতে ফোকাস করেন। লং টার্মেতে আমাকে ওয়েলথ ক্রিয়েট করতে হবে, এখন আমি বেশি রিস্ক নেব, ভোলাটিলিটিতে আমার খুব একটা সমস্যা নেই। তাদের রিটার্ন এক্সপেকটেশন 12 থেকে 15%।
তো তাদের জন্য কোন ধরনের ফান্ড সুটেবল? লং টার্মের যে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট তার কথাই বলছি। ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, ইকুইটি ওরিয়েন্টেড যেগুলো হাইব্রিড ফান্ড আছে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন, বা থিম্যাটিক ফান্ডেতে, ফোকাসড ফান্ডেতেও তারা ইনভেস্ট করতে পারেন, কারণ এই ফান্ডগুলোতে কিন্তু হাই রিটার্ন পাওয়ার পোটেন্সিয়াল বা সম্ভাবনা আছে। তো এই ইনভেস্টারের রিস্ক ক্যাটাগরি অনুযায়ী 3 ধরনের যে ক্যাটাগরির কথা বললাম, কনজারভেটিভ, মডারেট কিংবা অ্যাগ্রেসিভ ইনভেস্টর, এদের মধ্যে আপনি কোন দলে পড়েন কমেন্ট করে অবশ্যই জানাবেন।